গল্পের শুরুতে আমরা দেখতে পাই সোলকে, যে কিনা একজন সাধারণ হাই স্কুল স্টুডেন্ট ছিল, যার পুরো জগৎটাই আটকে গেছে সোল মাস্টার নামক একটা জনপ্রিয় গেমের ভেতরে। সে সোল মাস্টার নামের গেমের ভেতরে এতটাই মগ্ন থাকে যে তার বাস্তব জীবনই সে ভুলে গেছে আর শুধু ভার্চুয়াল দুনিয়া নিয়ে পড়ে থাকে। এরই মধ্যে তার একজন গেম প্লেয়ার ক্যালিকের সাথে সম্পর্ক তৈরি হয়, যদিও তার আসল নাম, চেহারা কিংবা অস্তিত্বের বিন্দুমাত্র খোঁজ সোল জানে না। সে শুধু জানে ছেলেটি কুজান ইউনিভার্সিটির ফটোগ্রাফার ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ারের ছাত্র। আর ঠিক তখনই একদিন ঘটে সেই অবাস্তব ঘটনাটা। গেমের ভেতরেই সোলকে সোজা বিয়ের প্রপোজাল দিয়ে বসে কি। খুশিতে সোলের পা যেন মাটিতেই পড়ছিল না, কিন্তু সোলের মা যখন এই অবিশ্বাস্য খবরটা শোনেন, তিনি স্পষ্ট জানিয়ে দেন একজন অচেনা অনলাইন গেমারের পেছনে জীবনের মূল্যবান সময় নষ্ট করা একদম চরম বোকামি ছাড়া আর কিছুই হতে পারে না। কিন্তু প্রেমের নেশায় অন্ধ সোলের কানে মার কথা কোনোভাবেই ঢোকে না। সে তার সিদ্ধান্তে অনড় থাকে, এমনকি সে গেমের ভেতরেই তাদের এঙ্গেজমেন্টে ডেট ফিক্স করে ফেলে। কিন্তু শর্ত ছিল বর্তমানে সোলের 18 বছর, তাই সোল যখন 20 বছরে পা দেবে তখনই তারা বাস্তবে একে অপরকে বিয়ে করবে। সোলের বেস্ট ফ্রেন্ড মিনা যখন এই ডিজিটাল ভালোবাসার খবর পায়, সে হেসেই উড়িয়ে দেয়। মিনা সোলকে বলে, বাস্তবে ফেরো, নতুবা তোমার বুকে শুধু হাহাকারই জমা হবে। কিন্তু সোল নিজেকে সঠিক প্রমাণ করতে এঙ্গেজমেন্টের দিনে মিনাকে সরাসরি নিজের ঘরে ডেকে আনে, যাতে নিজের চোখে মিনা দেখে যে তাদের ভালোবাসা কতটা সত্যি। অবশেষে আসে সেই বহু প্রতীক্ষিত এঙ্গেজমেন্টের দিন। মিনা সোলের পাশেই বসে থাকে আর গেমিং স্ক্রিনে শুরু হয় জাঁকজমকপূর্ণ অনলাইন পার্টি। কিয়ার সোলকে চেনা একে একে অনেক গেমার সেখানে হাজির হয়। পরিবেশ বেশ জমে ওঠে, কিন্তু ঘড়ির কাঁটা যতই এগোতে থাকে সোলের বুকের ভেতরটা ততটাই ভারী হতে শুরু করে দেয়। কারণ যার জন্য এইসব আয়োজন, সেই কি অনলাইনে আসার কোনো নামই নিচ্ছে না। সময় পার হয়ে যায়, সেখানে উপস্থিত প্লেয়াররা কানাঘোষা আর উপহাস শুরু করে দেয় যে কি তো হাওয়া হয়ে গিয়েছে আর সে সোলকে ধোঁকা দিয়েছে। তখন মিনাও সোলকে বাস্তবতা বোঝানোর চেষ্টা করে আর বলে, এমনিতেও এটা একটা গেমই ছিল, এটা বাস্তব জীবন না। এসব শোনার পর সোল আরও কান্না করতে থাকে। দিন যায়, সপ্তাহ পার হয়, অথচ কি আর কখনোই ওই গেমে লগ ইন করে না, আর না কোনো মেসেজের উত্তর দেয় সে। আর ঠিক তখনই সোলের মন থেকে ভালোবাসার আবেগ মুছে গিয়ে জমা হতে শুরু করে ক্ষোভ আর প্রতিশোধের আগুন। সোল নিজের ভেতরের এই অপমানকে শক্তিতে রূপান্তর করে আর পাগলের মতো পড়াশোনা শুরু করে দেয় এবং একমাত্র লক্ষ্য নিয়ে ভর্তি হয় সেই কি ইউনিভার্সিটি ফটোগ্রাফার ডিপার্টমেন্টে। প্রথম দিন থেকেই সোল পুরো ক্যাম্পাসে হন্যে হয়ে এক অচেনা মানুষকে খুঁজতে শুরু করে দেয়। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো সোল তো কির আসল নামও জানে না, চেহারাও কখনো দেখেনি। ঠিক তখনই সোল ইউনিভার্সিটির নবীন বরণ বা ওয়েলকাম পার্টির কথা জানতে পারে। যদিও সোশ্যাল ইভেন্টে সোলের ভীতি কাজ করে, তবুও রহস্যের জট খুলতে সে পার্টিতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর ঠিক তখনই সোলের দিকে হেঁটে আসে এক অনিন্দ সুন্দর হ্যান্ডসাম ছেলে। সরাসরি সোলের সামনে এসে দাঁড়ায় সে। ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি নিয়ে ছেলেটি বলে, আমার তো ভাবনায় ছিল না যে তুমি সত্যিই আসবে। সোল সম্পূর্ণ থতমত খেয়ে যায়। সে অবাক কণ্ঠে জিজ্ঞেস করে, আপনি আমাকে চেনেন? ছেলেটা কিছুটা বিরক্তির ভঙ্গিতে উত্তর দেয়, আমাদের তো দেখা হওয়ারই কথা ছিল। এতটুকু বলে ছেলেটি ভেতরে পার্টিতে চলে যায়। এসব শুনে সোলের বুকের ধুকপোকানি যেন আরও 100 গুণ বেড়ে যায়। সে ভাবতে বাধ্য হয়, তবে কি এই ছেলেটাই সেই বিশ্বাসঘাতক কি? সোল ব্যাকুল হয়ে ছেলেটির পিছু নেয়, কিন্তু ভেতরে ঢোকার আগেই তাকে সবার সামনে নিজের পরিচয় দিতে হয়। সে সবাইকে জানায় তার নাম সোল। ঠিক তখনই জো নামের একটা সহপাঠী সোলকে নিজের পাশে বসায় এবং বন্ধুত্বের হাত বাড়ায়। কিন্তু সোল তখনও সেই হ্যান্ডসাম ছেলেটিকে খুঁজে চলেছে। সোল সেখান থেকে উঠে যাওয়ার চেষ্টা করতেই জো তাকে আটকে ফেলে। আর তখনই তাদের সাথে যোগ দেয় মো নামের আরেকটি ছেলে। মো এখানে এসে জোর সৌন্দর্যের বেশ প্রশংসা করে এবং ছেলেটাকে জোয়ের প্রতি অনেক আকর্ষিত দেখা যায়। জমিয়ে পার্টি শুরু করার জন্য করা পানীয় বা ড্রিঙ্কস অর্ডার করা হয় আর 3 জন মিলে ড্রিঙ্কস করতে শুরু করে দেয়। যেহেতু সোলের মদ খাওয়ার বিন্দু মাত্র অভ্যাস ছিল না, তাই মাত্র কয়েক চুমুক পেটে পড়তেই তার মাথা ঘুরতে শুরু করে এবং তীব্র নেশায় সে আচ্ছন্ন হয়ে পড়ে। এরপর তারা একটা প্রশ্ন উত্তর গেম খেলে,
তখন জো সোলকে তার জীবনে প্রথম প্রেমের কথা জিজ্ঞেস করে। সোল কাঁপতে থাকা গলায় বলে তার প্রথম প্রেম তাকে এঙ্গেজমেন্টের কথা দিয়ে এক অদ্ভুত অন্ধকারে একা ফেলে পালিয়ে গেছে। জো কৌতূহল হয়ে প্রশ্ন করে, কে ছিল সে? কোনো সেলিব্রিটি নাকি সাধারণ কেউ? সোল আর নিজের আবেগ ধরে রাখতে পারে না। সে সোজা আঙ্গুল তুলে নির্দেশ করে ঠিক সেই হ্যান্ডসাম ছেলেটির দিকে যে পার্টিতে ঢোকার সময় তার সাথে কথা বলেছিল। সোল বলে সে এখানেই বসে আছে। তারপর সোল টলতে টলতে ছেলেটির সামনে গিয়ে চিৎকার করে ওঠে আর বলে, আমি এঙ্গেজমেন্টের দিন তোমার জন্য কত অপেক্ষা করেছিলাম, অথচ তুমি এলে না। নেশার ঘুরে সোল হাত দিয়ে ছেলেটিকে আঘাত করতে শুরু করে। ওই ছেলেটি সোলের অবস্থা বুঝতে পারে, তাই সে অত্যন্ত শান্ত থেকে সোলের সব রাগ সহ্য করে এবং সে শান্ত হওয়ার জন্য অপেক্ষা করে। শেষমেশ সোলের চেতনা হারিয়ে যায় আর সে ঢুলে পড়ে ছেলেটির গায়ে। তো ছেলেটি এখানে বিন্দুমাত্র ইতস্তত না করে সোলকে নিজের কোলে তুলে নেয় এবং সোজাসুজি তার বাড়িতে পৌঁছে দেয়। তো যাই হোক, এই ড্রামাটা তোমাদের কাছে কেমন ইন্টারেস্টিং লেগেছে সেটা কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবে না। আর হ্যাঁ, অবশ্যই এই ভিডিওতে 3000 লাইক কমপ্লিট করে দাও। পরদিন সকালে যখন সোলের ঘুম ভাঙে তখন গত রাতের পুরো নাটকীয় ঘটনার স্মৃতি তার মাথায় তীব্র বিদ্যুতের মতো চমকে ওঠে। লজ্জায় আর অনুশোচনায় সোলের নিজের মুখ লুকানোর জায়গা থাকে না। এরপর সে দ্রুত তৈরি হয়ে ইউনিভার্সিটিতে চলে আসে আর ভালোভাবে এদিক ওদিক চেক করে যাতে কারো সামনে তাকে না পড়তে হয়। বিশেষ করে কাল রাতে যারা পার্টিতে ছিল এরই মাঝে নিজের খরচের জন্য সোলকে একটা পার্ট টাইম জব খুঁজতে হচ্ছিল এবং ভাগ্যের জোরে সে ইউনিভার্সিটির লাইব্রেরিতে একটা চাকরি পেয়েও যায়। কিন্তু কাজের প্রথম দিন লাইব্রেরিতে পা রাখতেই সোলের পায়ের তলার মাটি সরে যায়। সামনে যাকে দাঁড়িয়ে থাকতে দেখে সে আর কেউই নয়, গতরাতে সেই হ্যান্ডসাম ছেলেটি যাকে সোল ভুল করে কি ভেবে মারধর করেছিল। ছেলেটি সোলের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলে, তাহলে তুমি আমার নতুন কোয়ার্কার। তখন সোল জানতে পারে ছেলেটির নাম ইউন আর সে 3rd ইয়ারের স্টুডেন্ট। ওপরের লেভেলের স্টুডেন্ট, ইউনের প্রেসিডেন্ট এবং পুরো ক্যাম্পাসের সবচেয়ে জনপ্রিয় আর হ্যান্ডসাম ছেলেদের একজন। ইউন অত্যন্ত নিখুঁতভাবে সোলকে লাইব্রেরির বই সাজানোর কাজ বুঝিয়ে দেয়। কাজের ফাঁকে সোল তাকে হালকা গলায় বলে, আমি এমন একজনের জন্য তখন অপেক্ষা করেছি যখন তাকে আমার সবথেকে বেশি প্রয়োজন ছিল। সবাই বারণ করার পরেও কিভাবে আমি একজন অচেনা মানুষকে বিশ্বাস করেছিলাম এবং সবচেয়ে দরকারের সময় প্রতারিত হয়েছিলাম। এসব শুনে ইউন হঠাৎ সোলের কথা থামিয়ে শান্ত গলায় বলে, তুমি পুরো বিষয়টি ভুল বুঝছো। তারপর ইউন সোলকে তাদের আসল প্রথম সাক্ষাতের কথা মনে করিয়ে দেয়। আসলে সোল যখন এই ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের ফর্ম তুলতে এসেছিল তখন অ্যাডমিশন হেল্প ডেস্কে ইউনই ছিল। ইউন যখন সোলকে জিজ্ঞেস করেছিল কেন সে ফটোগ্রাফি পড়তে চায় তখন সোল অঝরে কাঁদতে কাঁদতে বলেছিল সে এক নিখোঁজ হওয়া ছেলেকে খুঁজতে এসেছে যে তাকে বিয়ের কথা দিয়ে গায়েব হয়ে গিয়েছে। সেদিন কান্না থামছিল না সোলের, তাই ইউন নিজ হাতে তাকে টিস্যু পেপার বাড়িয়ে দিয়েছিল, তাকে শান্ত করেছিল এবং প্রতিশ্রুতি দিয়েছিল যে তোমার ভর্তি হয়ে যাক, তারপর আবার আমাদের দেখা হবে। এইসব কিছু সোল ভুলে গিয়েছিল। সত্য জানতে পেরে সোলের আত্মসম্মান যেন ধুলোয় মিশে যায়। সে বারবার ইউনের কাছে ক্ষমা চায় পার্টিতে এমন বাজে ড্রামা করার জন্য, কিন্তু ইউন পরম মমতায় তাকে বোঝায় বাইরের কে কি বলল তাতে কিছুই যায় আসে না। সোলের যে কষ্টটা কমেছে এবং সে জীবনের দিকে এগিয়ে যাচ্ছে সেটাই বড় কথা। ইউনের এসব কথা শুনে সোল মনে করে ইউন হয়তো তাকে নিয়ে সত্যি চিন্তা করে আর তার সামনে এমনভাবে আসছে যেন মনে হয় সে তাকে পছন্দ করে। ঠিক সেই সময়ে এক অপরূপা সুন্দরী তরুণীর এন্ট্রি হয়। মেয়েটিকে দেখে সোলের মন ভেঙে চুরমার হয়ে যায়। সে নিশ্চিত ধরে নেয় এই অনন্য রূপসী মেয়েটি নিশ্চয়ই ইউনের গার্লফ্রেন্ড। সোল নিজেকে সেখান থেকে সরিয়ে নেওয়ার জন্য পা বাড়াতেই ইউন সোলকে থামিয়ে দিয়ে পুরো ঘটনাটা খোলাসা করে। তুমি নিশ্চয়ই একে আমার গার্লফ্রেন্ড ভাবছো, কিন্তু না, ও আমার ছোট বোন। কাজ শেষে ইউন সোলকে একটা ক্যাফেতে কফির ইনভাইট করে যাতে তার একটু কথা বলে একসাথে বসতে পারে। আড্ডার মাঝে ইউন হঠাৎ খুবই গম্ভীরভাবে সোলকে প্রশ্ন করে, যদি সেই ধোঁকাবাজ ছেলেটির সাথে তোমার আবার দেখা হয় তবে কি তুমি সত্যি তার উপরে প্রতিশোধ নেবে? ইউনের কণ্ঠের গম্ভীরতা আর চাউনি দেখে সোলের বুকের ভেতরে একটা ধাক্কা লাগে। তার মনে হয় ইউন নিশ্চয়ই কিছু একটা জানে, কিন্তু সোল কিছু জিজ্ঞেস করার আগে ক্যাফের কাউন্টার থেকে ওয়েটার এক কাস্টমারের নাম ধরে ডেকে ওঠে কফি নেওয়ার জন্য। আর সেই বিশেষ নিকনেম শোনা মাত্রই সোলের গায়ের লোম খাড়া হয়ে যায়, কারণ এটি সাধারণ কোনো নাম নয়, এটি ঠিক সেই অদ্ভুত আর অনন্য ইউজার নেম যা ক্যালাইকি সোল মাস্টার গেমে ব্যবহার করত। সোল ঝটপট ঘাড় ঘুরিয়ে সেই কাস্টমারের দিকে তাকায় যে কফি নিয়েছিল, আর তার সন্দেহ হয় যে হয়তো সেই কি। সোল নিজেকে সামলাতে না পেরে হুট করে চেয়ার ছেড়ে সোজা ছেলেটির কাছে এগিয়ে যায়। সে কিছু বলার আগে ছেলেটি সোলকে অতিক্রম করে সোজা ইউএনের টেবিলে গিয়ে কথা বলতে শুরু করে। সোল জানতে পারে ছেলেটির নাম হচ্ছে হান, সে ইউএনের ক্লোজ ফ্রেন্ড এবং রুমমেট।
হান সোলকে দেখেও না দেখার ভান করে চলে যেতে শুরু করে। তখন সোলও হানের পিছু নেয় এবং সোজা তার সামনে গিয়ে দাঁড়ায় আর হানের সামনে তার পরিচয় দেয়। সোল হানের কাছে তার গেমের ইউজার নেমের ব্যাপারে জানতে চায়, কিন্তু হান অত্যন্ত শীতল আর রুড গলায় উত্তর দেয়, আমি আমার পার্সোনাল ডিটেলস তোমাকে দিতে বাধ্য নই। কথাটি বলেই হান সোলকে পেছনে ফেলে হেঁটে চলে যায়। হানের এই চূড়ান্ত খারাপ ব্যবহারে সোলের রাগ আরও বেড়ে যায়। পরের দিন সোল সারা ক্যাম্পাসে হানকে হন্য হয়ে খুঁজতে শুরু করে দেয়, কারণ সে কনফার্ম হতে চায় যে আসলেই সে কিনা। তাকে খুঁজতে খুঁজতে সোলের দেখা হয়ে যায় জো আর মুর সাথে। পার্টিতে ওই ড্রামা হওয়ার জন্য সোলের জোর আর মুর সামনে যেতে একটু অস্বস্তি লাগছিল, কিন্তু তারা সোলকে সান্ত্বনা দেয়ার বলে, আমরা তোমার পরিস্থিতি একটু হলেও বুঝতে পেরেছি। তখন তারা এটাও বলে যে ইয়ন সত্যি অনেক ভালো একজন মানুষ আর সে ইচ্ছে করে কাউকে কখনোই আঘাত করবে না। ধীরে ধীরে জোর সাথে সোলের দারুণ ঘনিষ্ঠতা গড়ে ওঠে। তারা দুজনই একই ক্লাসে অ্যাটেন্ড করে। এরপর একদিন ফটোগ্রাফি ডিপার্টমেন্টের একটা কম্বাইন্ড ওপেন লেকচারে যায়। এই লেকচারটা এমন ছিল যে এই লেকচারে ফটোগ্রাফি ডিপার্টমেন্টে যে কেউই আসতে পারবে, যে কোনো ইয়ারেরই হোক না কেন। সোল ক্লাসে এমন একজন ছেলের পাশে বসে যে তার মুখ ঢেকে ঘুমাচ্ছিল। ছেলেটি ঘুম থেকে উঠে মুখ তুলতেই সোলের চোখটা একদম ছানা বড়া হয়ে যায়, কারণ সে আর কেউই নয় বরং সে হচ্ছে হান। সোল অপলক দৃষ্টিতে হানের দিকে তাকিয়ে থাকে। হান বিরক্ত হয়ে বলে, তুমি অদ্ভুত আচরণ করছো, চুপচাপ সামনে তাকাও। তারপর হান তাকে হুমকিও দেয় যে এমন খ্যাপার মতো তাকালে আমি কিন্তু এখান থেকে উঠে চলে যাব। আর সত্যি সত্যি হান যখন টেবিল ছেড়ে উঠতে যায়, সোল একদম খপ করে হানের জামার হাতা চেপে ধরে আর কাকুতি মিনতি করতে শুরু করে। আবার এই আচরণের জন্য সোল নিজেই লজ্জা পায়। লেকচার শেষ হওয়া মাত্রই সোল হানকে জোরাজোরি শুরু করে তার সাথে সোল মাস্টার গেম খেলার জন্য। হান প্রথমে নিষেধ করে দেয়, কিন্তু সোলের ঘ্যানঘ্যানানিতে বাধ্য হয়ে হান গেমে লগ ইন করে। আসলে সোলের আসল প্ল্যান হচ্ছে হানের ইউজার নেমটা চেক করা, কিন্তু লগ ইন করতে সোলের সমস্ত আশার আলো এক নিমিষেই নিভে যায়, কারণ হানের অ্যাকাউন্ট আর ক্যালাইয়ের কের অ্যাকাউন্ট একেবারেই আলাদা। হান তাকে জানায় এটা তার একটা অল্টারনেট ফেক আইডি, মেন আইডি এখন বন্ধ। তারপর যখন দুজন একসাথে গেম খেলা শুরু করে, তখন সোল খেয়াল করে যে হানের গেম খেলা কের থেকে অনেক আলাদা, এমনকি তার ব্যক্তিত্ব আলাদা ছিল। সোলের কল্পনার বিনীত ভদ্র ভালোবাসাময় কের দূর দূরান্তেও হানের সাথে কোনো মিল নেই। আর এদিকে হান একদম একরকম বদমেজাজি, সোলের ফিলিংস পাত্তা না দিয়ে তাকে ইগনোর করে খেলছিল। আসলে হান প্রথম থেকেই জানতো সোল কেন তার পেছনে ঘুরছে, কারণ সে ওই পার্টিতে সোলের করা ড্রামার ভিডিওটা দেখে নিয়েছিল আর সে জানতো যে সোল কি নামের একজন ছেলেকে খুঁজছে। তাই হান সোলকে ঠান্ডা মাথায় সোজা সাপটা উত্তর দেয়, আমি তোমার সেই হারিয়ে যাওয়া রাজপুত্র নই যাকে তুমি খুঁজছো। হান সোলকে নিয়ে মজা করে এটাও বলে যে আর যদি আমি কি হতাম তবুও সবার কাছে এই লজ্জাজনক স্ক্যান্ডালের কথা লুকিয়ে রাখতাম। হানের কথা শুনে সোলো অবশেষে মেনে নেয় যে হানের মতো বাজে আর অভদ্র ছেলে কখনোই তার ভালোবাসার কি হতে পারেই না। তাই সে অত্যন্ত মন খারাপ করে কাজের জন্য চলে যায়। হানের কটু কথায় সোলের মন এতটাই খারাপ ছিল যে তার কাজে একটু মন ছিল না। তখনই বুকশেলফে কাজ করার সময় ভারী বইয়ের একটা স্পেশাল স্তূপ সোলের উপরে ভেঙে পড়তে শুরু করে, কিন্তু সোল ব্যথা পেতে পেতে বেঁচে যায়, কারণ সেই মুহূর্তে ইয়ন এসে সেটা সামলে নিয়েছে। ইয়ন সবসময়ের মতো কেয়ারিং আর সুন্দর করে সোলের সামনে আসে। ইয়ন কথার মাঝখানে বলে, আমি খেয়াল করেছি যে তুমি হানকে চেনো। তখন সোল সাথে সাথে উত্তর দেয় যে আমি হানকে ঠিকমতো চিনি না, আমার শুধু সন্দেহ হয়েছিল যে সে হয়তো কি, কিন্তু তার সাথে একটু সময় কাটিয়ে আমি বুঝতে পেরেছি যে কি আর হান দুজনেই অনেক আলাদা। সোল ইয়নকে এটাও বলে যে আমার হানের সাথে তর্ক লেগেছিল। পরে যখন ইয়ন তার হোস্টেলে ফিরে আসে তখন দেখে হান তার জন্য অপেক্ষা করছে। ইয়ন হানকে জিজ্ঞাসা করে, তোমার আর সোলের ভেতরে কি হয়েছিল? তখন হান বলে, আমি যখন সোলকে দেখি তখন আমার পাস্টের কথা মনে পড়ে আর আমি ওই ফিলিংসগুলো ভুলতে পারছি না। তখন ইয়ন তার পাশে টাঙানো ক্যালেন্ডারের দিকে তাকায় আর বলে, আর কিছুদিন বাকি আছে। এটা দেখে পরিষ্কার বোঝা যায় যে তারা দুজন বিশেষ কোনো দিনের জন্য অপেক্ষা করছে। অন্যদিকে হানের বিষাক্ত আর তিক্ত কথায় সোলের মন এতটাই ভেঙে যায় যে সে টানা কয়েকদিন ইউনিভার্সিটিতে আসা বন্ধ করে দেয়। সোলকে না দেখে ইয়ন ব্যাকুল হয়ে পড়ে। সে প্রতিদিন সোলের বেস্ট ফ্রেন্ড জোর থেকে সোলের খোঁজ খবর নেয়, এমনকি সোল যাতে পিছিয়ে না যায় তার জন্য লাইব্রেরিতে সোলের বাকি অংশটুকুর কাজ করে দেয়। সোল যখন ক্লাসে অবশেষে ফিরে আসে তখন জো তাকে ইয়নের এই অসীম অকুলতার কথা জানায় যে ইয়ন রোজ তোমার কথা জিজ্ঞাসা করতো। তারপর জো এটাও বলে যে ইয়ন ভাইয়া পুরো ক্যাম্পাসে সবচেয়ে পপুলার ক্রাশ, আর জানি না কত মেয়ে তার সাথে সময় কাটানোর জন্য ছটফট করছে আর সে তোর জন্য এভাবে পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে। সোল হেসে উড়িয়ে দেয়, কারণ সে ভাবতে চায় ইয়ন সেলফ একজন ভালো সিনিয়র হিসেবে যত্ন নিচ্ছে। কিন্তু আসল টুইস্ট আসে তাদের ক্লাসের অ্যাসাইনমেন্টের দিন। প্রফেসর জানান 5 জনের একটা গ্রুপ প্রজেক্ট তৈরি করতে।
প্রফেসরের ঘোষণা শোনা মাত্র ক্লাসের এক ঝাঁক মেয়ে ইয়নকে ছেঁকে ধরে যাতে ইয়ন তাদের গ্রুপে যোগ দেয়, কিন্তু ইয়ন সবাইকে অত্যন্ত মার্জিতভাবে ফিরিয়ে দেয় আর বলে আমার গ্রুপ আগে থেকে ফিক্সড। এরপর সে সবাইকে ইগনোর করে সরাসরি সোলের টেবিলের সামনে এসে দাঁড়ায় আর সবার সামনে ঘোষণা দেয় সে সোলের গ্রুপেই যোগ দিচ্ছে। এই কথা শুনে সোল এতটাই নার্ভাস হয়ে যায় যে তার মুখ থেকে কথাই বের হয় না। তখন জো সোলের পক্ষ থেকে উত্তর দেয় যে সোল একদম রেডি। তখন মো তাদের কাছে আসে আর হাত তোলে, কারণ সে জোর সাথে সময় কাটানো মিস করতে চায় না। এখন গ্রুপে শুধু একজন বাকি ছিল, কিন্তু পঞ্চম মেম্বার কে হবে? ইয়ন মৃদু হেসে যার নাম উচ্চারণ করে, তাতে সোলের মুখের হাসি নিমিষেই উধাও হয়ে যায়। আসলে ইয়ন বেছে নেয় হানকে। সোল তীব্র প্রতিবাদ করে ওঠে, কারণ সে হানের সাথে কাজ করতে চায় না, কিন্তু ইয়ন তাকে বোঝায় যে হানের ফটোগ্রাফি সেন্স অসাধারণ এবং সে প্রজেক্টে অনেক সাহায্য করবে। হানও অবশ্য সে ভালো গ্রেড পাওয়ার আশায় কোনো মতে গ্রুপে রাজি হয়ে যায়, তা না হলে তার এসব গ্রুপে একদম ইন্টারেস্ট নেই। এদিকে হান সবসময় সোলের সাথে রুড ব্যবহার করত, আর অন্যদিকে ইয়ন সবসময় সোলের সাথে সুন্দর আর কেয়ারিং ব্যবহার করত। তার এই ভালো ব্যবহার দেখে সোল নিজেও ভাবে যে ইয়ন সত্যিই তাকে পছন্দ করতে শুরু করেনি। তো একদিন সোল একাই বাড়ি ফিরছিল, মাথায় হানকে নিয়ে রাশি রাশি রাগ আর ক্ষোভ ছিল তার। ঠিক তখনই রাস্তার পাশে এক অদ্ভুত দৃশ্য দেখে সোল থমকে দাঁড়ায়। ক্লাসের সেই রুড পাষাণ হান একা একা হাঁটু গেড়ে বসে একটা পথহারা বিড়ালকে অতি মমতায় কোলে তুলে নেওয়ার চেষ্টা করছে। হানের চেহারায় যে এত মায়া আর ভালোবাসা লুকিয়ে থাকতে পারে তা সোল কখনো কল্পনা করতে পারেনি। সোল এগিয়ে গিয়ে বিড়ালটিকে ধরতে হানকে সাহায্য করে আর হানকে জিজ্ঞাসা করে সে কি করছে। তখন হান জানায় এই বিড়ালটি তার রাস্তা হারিয়ে ফেলেছে, তাই আমি তার ততদিন পর্যন্ত খেয়াল রাখতে চাই যতদিন তার আসল মালিকের খোঁজ না পাওয়া যায়। এসব শুনে সোল নিজেই হানকে বিড়ালটাকে ধরতে সাহায্য করে আর হানকে প্রাণীদের প্রতি এত দয়াশীল দেখে অবাক হয়ে যায়। এটা হানের এমন একটা চেহারা যা সোল আগে কখনোই দেখেনি। যখন হানের চলে যাওয়ার সময় আসে ততক্ষণে সোলের ওই বিড়ালটির সাথে ভালো সম্পর্ক গড়ে ওঠে। তারপর সোল হানকে জিজ্ঞাসা করে আমি কি বিড়ালটার সাথে দেখা করতে যে কোনো সময় আসতে পারি? তখন হান বলে আমি বিড়ালটাকে হোস্টেলের রুমে রাখতে পারবো না, কারণ সেখানে পেট রাখা নিষেধ। সুযোগ পেয়ে সোল নিজেই প্রস্তাব দেয় যে বিড়ালটিকে সে তার নিজের বাড়িতে গিয়ে লালন পালন করবে আর তার সবকিছুর খেয়াল রাখবে। এই কথা শুনে হান রাজি হয়ে যায় আর সোল খুশি হয়ে বিড়ালটাকে তার সাথে বাসায় নিয়ে আসে। পরদিন যখন পুরো গ্রুপ এক হয়ে প্রজেক্টে কাজে বসে তখন সোল খেয়াল করে হানের সাথে একটা ক্যামেরা আছে। সেই সময় সোল কিছু দেখার জন্য হানের কাছে কিছুক্ষণের জন্য ক্যামেরাটা চায়। ক্যামেরা দেখার পর সে যেটা দেখতে পায় সেটা দেখে তার সন্দেহ সত্যি প্রমাণিত হয়। ক্যামেরার গায়ে স্পষ্ট করে লেখা ছিল ক্যালিকি। তখন গেমের সেই কথাটি সোলের মনে পড়ে যায়। কে একবার তাকে বলেছিল যে তার একটি বিশেষ ক্যামেরা আছে যার গায়ে তার গেমের নাম লেখা থাকে, আর সেটা আমি আমার ফটোগ্রাফি পড়াশোনার সময় খুব ব্যবহার করি। সোল মুহূর্তের মধ্যেই আগ্নেয়গিরির মতো হানের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে তুমি তাহলে কি, তাই না? কিন্তু এবার হান আর মিথ্যার আশ্রয় নেয় না। অত্যন্ত বরফ শীতল কণ্ঠে হান স্বীকার করে নেয়, হ্যাঁ আমি কি। এই কথা শুনে পাশে বসে থাকা ইয়ন চমকে যায় আর হানের দিকে তাকায়। সোলের হানের কথা বিশ্বাস হয় না, তাই সোল তাকে মিথ্যুক বলতে শুরু করে। তখন হান জোর দিয়ে বলে আমি সত্যি কথা বলছি। তারপর হান সোলকে মনে করিয়ে দেয় কিছুদিন আগে আমি গেমের অ্যাকাউন্ট থেকে মেসেজ পাঠিয়েছিলাম যেন সে কিকে খোঁজা বন্ধ করে দেয়। তখন সোলের মনে পড়ে যে কিছুদিন আগে কিয়ের অ্যাকাউন্ট থেকে তার কাছে ঠিক এরকমই একটা মেসেজ এসেছিল। তখন সে বুঝতে পারে যে হান মিথ্যা বলছে না। তখন সোল কান্না ভেজা গলায় হানকে প্রশ্ন করে তবে তুমি কেন আমাকে এঙ্গেজমেন্টের দিন এভাবে একা ফেলে গিয়েছিলে? কেন আমার জীবন থেকে গায়েব হয়ে গিয়েছিলে? আবার আমাকে খোঁজাখুঁজি বন্ধ করতে কেন বলেছিলে? আর এখন নিজের পরিচয় কেন বলছো? তখন হান সোলের দিকে এক পা এগিয়ে এসে সোজা তার চোখের দিকে তাকিয়ে বলে কারণ এবার আমি তোমাকে বাস্তবেই ভালোবাসি। সোল আমি চাই না তুমি অতীতের কোনো ক্যারেক্টারের পেছনে পড়ে থাকো, বরং তুমি শুধু আমার দিকে তাকাও। এসব শুনে সোল হতবাক হয়ে যায় আর হানের এই অতর্কিত ভালোবাসার স্বীকারোক্তি শুনে সোলের মাথা চক্কর দিয়ে ওঠে। সে হানকে পাগল আখ্যা দিয়ে সেখান থেকে চলে যায়। জো সোলের পিছু পিছু চলে যায়। তখন ঘরের মধ্যে কেবল রয়ে যায় ইয়ন আর হান। ইয়ন হানকে বলে তুমি কি সত্যি সোলকে পছন্দ করো? তখন হান রুড হয়ে উত্তর দেয় যে ইয়ন এটা তোমার ম্যাটার না। তারপর সে ইয়নকে ওয়ার্নিং দেয় যে সোলের থেকে দূরে থাকো, নয়তো আমি নিজেকে ধরে রাখতে পারবো না। এদিকে টুইস্ট হলো জো সোলের থেকেও বেশি আপসেট হয়েছিল, কারণ জোয়ের মনে হানের জন্য ফিলিংস ছিল। জো বুঝতে পারে না যে ইয়ন আর হান দুজনেই সোলের পেছনে কেন পড়ে আছে।
আছে আর তাকে পুরোপুরি ইগনোর কেন করছে। তখন সোল তাকে বুঝিয়ে শান্ত করে বলে, আমার হানের পেছনে যাওয়ার কোনো ইচ্ছে নেই। হান অতীতে আমার সাথে যা করেছে তারপর আর আমি দ্বিতীয়বার ওই কষ্টের দিকে যেতে চাই না। মুয়া জো তার পাশে বসে আর তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। যদিও সে জোকে ভালোবাসে কিন্তু তারপরেও সে জোকে কষ্ট পেতে দেখতে পারবে না। সেই দিনের পর থেকে সোল যেখানেই যেত হান সেখানেই উপস্থিত হতো। সে যে কোনোভাবে সোলের কাছে আসতে চাইছিল আর সোলের সাথে বেশি সময় কাটানোর জন্য সোলের পেছনে পড়ে থাকতো। হান জানতো যে তার এমন ব্যবহার দেখে অন্যদিকে ইউন জেলাস ফিল করছিল, কিন্তু ইউন বুঝে উঠতে পারছিল না যে সে তার বন্ধুর সাথে কিভাবে লড়াই করবে। এরই মধ্যে পুরো গ্রুপ সিদ্ধান্ত নেয় যে তারা তাদের প্রজেক্টের জন্য ওই বিড়ালটাকে নিয়ে একটা ভিডিও বানাবে। এটা সেই বিড়ালটা যেটা সোল আর হান মিলে বাঁচিয়েছিল। আসলে তাদের বিশ্বাস যে এই ভিডিও ছড়িয়ে পড়লে বিড়ালটার আসল মালিকের খোঁজও পাওয়া যাবে। ওইদিকে সোল ওই গার্ডেনে আসে যেখানে হান প্রায়ই হারিয়ে যাওয়া বিড়ালদের খাবার খাওয়াতে আসে। সেদিন সোল আবারও হানকে অন্য একটা বিড়ালকে কেয়ার করতে দেখে আর তার কাছে বসে থাকার পারমিশন চায়। তারপর সোল খেয়াল করে হানের হাতে বিড়ালদের আঁচড় লেগেছে। তখন সে ব্যাগ থেকে একটা ব্যান্ডেজ বের করে আর অনেক ভালোবেসে আঘাতের উপরে লাগিয়ে দেয়। এরপর সে হানের সাথে সোজাসুজি কথা বলে যে আমি জানি তুমি আমাকে সত্যি ভালোবাসো না, এমনকি তোমার মনে আমার জন্য মানুষ হওয়ার কারণেও কোনো ইন্টারেস্ট নেই। তাই সে হানকে বলে আমি কে সাথে কাটানো মুহূর্ত আর স্মৃতিগুলোকে খারাপ করতে চাই না, এই কারণে তুমি আমার ফিলিংস নিয়ে খেলা করবে না। তখন সোল বলে আমাদের মাঝে ইউনিভার্সিটি ক্লাসমেট ছাড়া এর থেকে বেশি কিছু না হওয়াটাই ভালো। এটুকু বলে সে চলে যায়। তখন জীবনে প্রথমবার হানের কাছে মনে হয় যে সে সোলের সাথে কতটা খারাপ ব্যবহার করেছে। বাসায় ফিরে এসে সোল তার বেস্ট ফ্রেন্ড মিনাকে ডেকে আনে আর বলে অবশেষে আমি কিকে খুঁজে পেয়েছি আর তার আসল পরিচয়ও আমি জানতে পেরেছি। এরপর সোল তাদের মধ্যে হওয়া পুরো ড্রামা মিনাকে শোনায়। সোল বলে যদিও আমি হানের উপরে অনেক রেগে আছি কিন্তু তারপরেও আমি চাওয়া সত্ত্বেও তাকে পুরোপুরি ঘৃণা করতে পারছি না। পরের দিন সোল কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস নেওয়ার জন্য তাদের ইউনিভার্সিটির পুরনো গোডাউনে যায়। যেই সে ভেতরে পা রাখে হঠাৎ করে পেছন থেকে দরজা বন্ধ হয়ে যায়। তখন চারদিক অন্ধকার দেখে সোল তীব্র ভয়ে প্যানিক অ্যাটাকে কাঁপতে শুরু করে দেয়। তখন তার অবস্থা খারাপ হতে শুরু করে। তখনই তার মনের পর্দায় ভেসে ওঠে হাই স্কুলের সেই ভয়ঙ্কর ফ্ল্যাশব্যাক। হাই স্কুলে পড়ার সময় সোলকে অনেক বুলি করা হতো, যেখানে কয়েকজন মেয়ে তাকে স্কুলে স্টোর রুমে আটকে রেখেছিল আর অন্ধকারে তাকে ছটফট করার জন্য রেখে চলে গিয়েছিল। সেই দিনও সেই ভয়ঙ্কর অবস্থাতেও সোল গেমের মাধ্যমে কির কাছে সাহায্য চেয়েছিল। যখন কি সোলের মেসেজ দেখে তখন সে খুব ভয় পায় আর বুঝতে পারে না যে সে কী করবে। কিন্তু ভাগ্যক্রমে সেই দিন ইউন তার সাথেই ছিল। তখন ইউন সময় নষ্ট না করে সোলের স্কুলে ফোন করে তাকে উদ্ধার করার ব্যবস্থা করেছিল। যখন স্কুলের লোকেরা ইউনের পরিচয় জানতে চায় তখন ইউন নিজেকে সোলের বয়ফ্রেন্ড বলে পরিচয় দেয়। ইউন আর কি সোলের জন্য এতটাই চিন্তিত ছিল যে তারা তখন সময় নষ্ট না করে সোলের স্কুলে চলে আসে। কিন্তু যতক্ষণে তারা স্কুলে পৌঁছায় ততক্ষণে স্কুলের স্টাফ সোলকে স্টোর রুম থেকে বের করে হাসপাতালে নিয়ে যাচ্ছিল। ইউন সেই দিন সোলের চেহারা খুব ভালো করেই দেখেছিল আর এই কারণেই সে ইউনিভার্সিটিতে সোলকে এক দেখাই চিনতে পেরেছিল। কিন্তু সোল আজও পর্যন্ত জানে না যে তারা দুজন মিলে সোলের জীবন বাঁচিয়েছিল। প্রেজেন্টে ইউন ক্যালেকি হানকে কল করে কারণ সোলের সাথে হানেরও ওই গোডাউনে যাওয়ার কথা ছিল। কিন্তু হান গোডাউনের কথা ভুলে নিশ্চিন্ত ছিল। যখন এই কথা ইউন জানতে পারে তখন সে পাগলের মতো ছুটে আসে আর গোডাউনের ভেতরে সোলকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। তাই তাড়াতাড়ি করে সে সোলকে তার কোলে তুলে নিয়ে বাইরে চলে এসে তাকে সামলায়। তখন দূর থেকে এই দৃশ্যটি দেখে হানের বুকটা ছাই হয়ে যায় আর সে নিঃশব্দে সেখান থেকে সরে যায়। কিছুক্ষণ পর যখন সোলের জ্ঞান ফেরে তখন সে ইউনকে ধন্যবাদ জানায়। এই ঘটনার পর ইউন আর সোলের সম্পর্কটা আরও এক ধাপ এগিয়ে যায়। কিছুদিন পরে ইউন সোলকে কল করে আর তাকে স্টেশনে দেখা করতে বলে কারণ সে সোলকে খুবই গুরুত্বপূর্ণ কথা বলতে চায়। সোল রাজি হয়ে যায় আর স্টেশনে ইউনের জন্য অপেক্ষা করতে থাকে। তখন সোলের কাছে হানের ফোন আসে। হান পাগলের মতো অনুনয় করে বলে সোল প্লিজ একবার আমার সাথে দেখা করো, কারণ আমি কির ব্যাপারে এক ভয়ঙ্কর সত্যি তোমাকে বলতে চাই। তখন সোল হানকে বোঝায় যে আমার আগে থেকেই একটা প্ল্যান ফিক্সড করা আছে, তাই আমি যেতে পারবো না। কিন্তু হানের গলার আকুতি দেখে আর হানের কাছে জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ কথা শুনে সে দ্বিধায় পড়ে যায়। আর অবশ্যই বেশি কিছু না ভেবে সে বাসে চেপে হানের নির্ধারিত স্থানে পৌঁছায়। ঠিক সেই সময় ইউন সোলকে বাসে উঠতে দেখে ফেলে, কিন্তু সে দৌড়েও এসেও সোলকে ধরতে পারে না। এদিকে সোল যখন সেখানে পৌঁছায় তখন সে দেখে হান বম্ব নামের একটা মেমোরিয়াল বা সমাধির সামনে দাঁড়িয়ে আছে।
হান সেই সমাধির দিকে তাকিয়ে থেকে কথা বলে আর সোলের পরিচয় দিয়ে বলে, এটা ওই মেয়ে যার সাথে তুমি সব সময় দেখা করতে চাইতে। সোল ধীর পায়ে এগিয়ে সমাধির উপরে লাগানো ছবিটার দিকে তাকায়। তখন তার পায়ের তলার মাটি এক লহমায় যেন সরে যায়। ছবিতে সে হাসি খুশি তরুণটির মুখটা ভেসে উঠেছে। সে দেখতে অবিকল হানের মতো ছিল। হান তখন সোলের চোখের দিকে তাকিয়ে জীবনের সবচেয়ে বড় আর ভয়ঙ্কর ধামাকাটা ফাটিয়ে দেয়। সোল, তুমি যাকে দেখতে পাচ্ছ সে আমি নই, ও হচ্ছে আমার যমজ ভাই বম্ব, আর আসল ক্যালিকি ছিল এই বম্বই। এই কথা শুনে সোলের বুকের ভেতরটা যেন খা খা করে ওঠে আর সে চিৎকার করে উঠে বলে, তুমি মিথ্যা কথা বলছো, আর কি কখনোই মরে যেতে পারে না। কিন্তু যখন সে পেছনে ঘুরে দাঁড়ায় ঠিক তখনই তারা পেছনে ইয়ুনকে দেখতে পায়। আসলে ইয়ুনও এখানে চলে এসেছিল। তখন ইয়ুনের বিষণ্ণ চোখজোড়া নিশ্চিত করে সে তাকে বলে যে হান সত্য বলছে। ইয়ন বলে, বোম তোমাকে সত্যিই ভালোবেসেছিল। আর এরপর ইয়ন ধীরে ধীরে আসল সত্যিটা সোলের সামনে তুলে ধরে যে এঙ্গেজমেন্টের দিন বোম ইউনিভার্সিটিতেই ছিল, তার আসতে লেট হচ্ছিল আর সে যে কোনোভাবে তোমার কাছে পৌঁছাতে চাচ্ছিল। এই কারণে সে ভুল করে একটা ট্রাফিক সিগন্যাল ভেঙে ফেলে আর ঠিক তখনই একটা গাড়ি এসে সজোরে তাকে পিষে দিয়ে চলে যায় আর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়ে যায়। এটাই সেই কারণ যার জন্য সে এঙ্গেজমেন্টের দিন অনলাইনে আসতে পারেনি। এই কথা শোনার পর সোলের পৃথিবী এক নিমিষেই চুরমার হয়ে যায় আর সে অঝরে কাঁদতে শুরু করে। তখন সে নিজেকে অপরাধী মনে করতে থাকে যে আমার জন্যই বোম্বের এই অবস্থা হয়েছে। তখন হান নরম কণ্ঠে সোলকে বলে, আমি এই কারণেই তোমাকে কখনো সত্যিটা বলতে চাইনি, কারণ আমি জানতাম যে এর জন্য তুমি নিজেকে দোষী মনে করবে। সোল তখন বলে যে তারপরেও তোমাদের আমাকে এত বড় সত্যিটা বলা উচিত ছিল। এতদিন ধরে বোমকে আমি ঘৃণা করে এসেছি আর শুধু বদলা নেওয়ার জন্য তাকে খোঁজার জন্য আমি এখানে এসেছিলাম। এরপর সে তার ইমোশন কন্ট্রোল করতে না পেরে সেখান থেকে চলে যায়। এই ঘটনার পর সোল ভয়ঙ্কর ডিপ্রেশনে চলে যায়, এমনকি ইউনিভার্সিটিতেও যাওয়া বন্ধ করে দেয়। একদিন তার মা তাকে টেনে তুলে আর বলে, ইউনিভার্সিটি থেকে একজন তোমার সাথে দেখা করতে এসেছে আর বাইরে তোমার জন্য অপেক্ষা করছে। তার যাওয়ার ইচ্ছে না থাকা সত্ত্বেও বাধ্য হয়ে সে নিচে আসে আর দেখে ইয়ুন তার জন্য অপেক্ষা করছে। তারপর ইয়ুন সোলকে নিয়ে হাঁটতে বের হয়। কথা বলতে বলতে ইয়ুন আবার সোলকে বোঝায় যে বম তোমাকে অনেক ভালোবাসতো, তাই তুমি আবার ইউনিভার্সিটিতে ফিরে আসো, কারণ সে কখনোই চাইতো না যে তুমি তার জন্য তোমার ক্যারিয়ারটাকে শেষ করে দাও। ইয়নের কথা শুনে সোলা নিজেকে শান্ত রাখতে পারে না আর সে সেখানে বসেই কান্না করতে থাকে। তখন ইয়ন তাকে বোঝায় আর শান্ত করে। তো পরদিন সোল যখন তার বাসা থেকে একাই বের হয় তখন দেখে বাইরে হান তার জন্য অপেক্ষা করছে। হানকে দেখে মনে হচ্ছে যে সে অনেক সাহস করে সোলের অবস্থার কথা জানতে এসেছে। এরপর হান সোলকে বলে, সবাই তোমার জন্য অনেক চিন্তা করছে আর সবাই চায় তুমি খুবই তাড়াতাড়ি আবারও ইউনিভার্সিটিতে ফিরে আসো। আর এরপর হান সোলকে জিজ্ঞাসা করে যে তুমি কোথায় যাচ্ছ। তখন সোল বলে, আমি একাই কে সাথে দেখা করতে চাই। আর হানকে বলে, প্লিজ আমার পিছু আসবে না। এরপর সে একাই ওই সমাধির সামনে গিয়ে দাঁড়ায় আর তাজা ফুল রেখে বলে, যদি তুমি না থাকতে তাহলে আমি কখনোই আমার ইউনিভার্সিটির ফ্রেন্ডদের সাথে দেখা করতে পারতাম না, আর না ওই ভার্চুয়াল দুনিয়া থেকে একা বের হতে পারতাম যার মধ্যে আমি হারিয়ে গিয়েছিলাম। সোল তখনও তাকে কন্ট্রোল করতে পারে না আর আবারও কান্না করতে শুরু করে দেয়। অবশেষে সোল আবারও ইউনিভার্সিটিতে ফিরে আসে আর তার বন্ধুদের সাথে আবারও প্রজেক্ট নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেয়। তো এখানে জো যেই সোলকে দেখে তখন সে সোলের কাছে আসে আর তাকে ধীরে ধীরে মারতে থাকে আর না জানিয়ে গায়েব হওয়ার জন্য বকাঝকা করে। জো বলে, আমি সত্যি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। তখন সোল তার কাছে ক্ষমা চায় আর বোঝায় যে আসলে আমি কোনো কিছু সামনে যাওয়ার মতো সিচুয়েশনে ছিলাম না, আমার নিজেকে সামলানোর জন্য কিছুটা একা থাকতে চেয়েছি। ধীরে ধীরে সোল সামনে এগিয়ে যায় আর তার বন্ধুদের সাহায্যে সে ডিপ্রেশন থেকে ধীরে ধীরে বের হয়ে আসে। এর মধ্যে ইয়ুন সোলের প্রতি আরও বেশি নরম আর কেয়ারিং হয়ে যায়। তার কেয়ার দেখে সোল ভাবে যে ক্যালিকি মানে বোম্বের জন্য যে আমার এত খেয়াল রাখছে, সে মানতেই চায় না যে ইয়ুনের মনে তার জন্য ফিলিংস আছে। এছাড়া সে নিজেও ইয়ুনের ব্যাপারে ভাবা আর ইয়ুনের বলা অনেক কথা মন আর মাথা থেকে সরাতে পারছিল না। জো এসব কিছু নোটিস করেছিল আর ভেতরে ভেতরে সে এটা নিয়ে অনেক খুশি যে ইউনিভার্সিটি সব থেকে হ্যান্ডসাম আর পপুলার ছেলে তার বেস্ট ফ্রেন্ডের প্রেমে পড়েছে। ফাইনালি পুরো গ্রুপ তাদের প্রজেক্ট কমপ্লিট করে আর সেটা অনলাইনে পাবলিশ করে। কিছুদিন পর হান সোলকে কল করে আর একটা বড় গুড নিউজ দেয় যে বিড়ালটিকে তারা উদ্ধার করেছিল তার আসল মালিককে খুঁজে পাওয়া গেছে আর সে আমার সাথে কন্ট্যাক্ট করেছে আর সে এখন তার বিড়ালটাকে ফিরিয়ে নিতে চায়।
সোল এই কথা শুনে তাড়াতাড়ি বিড়ালটা নিয়ে হানের সাথে দেখা করে, যাতে তারা দুজন মিলে শেষবারের মতো বিড়ালটাকে বাই বাই বলতে পারে। কিছুক্ষণের মধ্যেই বিড়ালটার মালিক সেখানে আসে। বিড়ালটা এত সুন্দর করে যত্ন করার জন্য সে মন থেকে তাদের দুজনকেই ধন্যবাদ জানায়, আর বিড়ালটা তার সাথে করে নিয়ে যায়। যদিও সোল এটা নিয়ে খুবই খুশি ছিল যে সে বিড়ালটাকে তার মালিকের কাছে পৌঁছে দিতে পেরেছে, কিন্তু তারপরেও বিড়ালটা নিয়ে যাওয়ার পর তার একটু মন খারাপ হয়। যেই বিড়ালটাকে নিয়ে চলে যেতে দেখে, তখন হান চুপচাপ সোলকে দেখতে থাকে। ঠিক তখনই হুট করে হান সোলের হাতটা নিজের শক্ত মুঠোর ভেতরে টেনে নেয়, আর সোলের চোখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে বলে, আমি জানি আমি তোমার কাছে বোম্বের মতো হতে পারবো না, কিন্তু সোল আমি সত্যিই তোমাকে আমার পুরো মন দিয়ে ভালোবেসে ফেলেছি, আর আমি চাই তুমিও আমার ফিলিংস বোঝো। এই কথা শুনে সোল চরম এক বিস্ময়ে পড়ে যায়। কিন্তু নাটকের আসল ক্লাইম্যাক্স তো তখনও বাকি। ঠিক সেই সময় ইয়োনো হাতে একটা গিফট নিয়ে সেখানেই দাঁড়িয়েছিল, আর মনে হচ্ছে সেও সাহস করে তার মনের কথাই বলতে এসেছে। আর এরই সাথে এই পার্টটাও শেষ হয়ে যায়। সোল কার প্রপোজাল অ্যাকসেপ্ট করবে এটা তো আমরা সিজন 2-তে আসলেই জানতে পারবো। আর সেই অজানা উত্তরের অপেক্ষা রেখেই ড্রামাটা এখানেই আপাতত এন্ডিং হয়ে যায়। ये बेमतलबी जिंदगी जदों दी तेरे नाम हसीना, तेरे इश्क दा जाम हसीना, सुबह हसी मेरी शाम हसीना, ये बेमतलबी जिंदगी जदों दी तेरे नाम हसीना।